ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ। বাংলাদেশি পর্যটকের অভাবে পশ্চিমবঙ্গের ব্যবসায় ধস, অনিশ্চয়তায় বহু মানুষের জীবন জীবিকা। মন্দা কাটাতে দ্রুত ভিসা চালুর আহ্বান কলকাতার ব্যবসায়ীদের। এবং স্পন্সর ভিসায় আরও 1,10,000 শ্রমিক নেবে ইতালি। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত মেলনি প্রশাসনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে ক্ষমতাসীন বিজেপি। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে দলটি। মার্কিন অর্থায়নে পরিচালিত ডিপ স্টেট নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে বলেও দাবি বিজেপির। এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 2 দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু ইস্যুতে মতপার্থক্য থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রায়ই ব্যক্ত করে 2 দেশ। তবে এবার ভারত সরকারের তরফ থেকে বড় এক অভিযোগ উঠেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর দল বিজেপির অভিযোগ, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে করা ধারাবাহিক পোস্টে বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ডিপ স্টেট বা সরকারের ওপর গোপনে নিয়ন্ত্রণ করা সরকারি বা সামরিক কর্মকর্তাদের সংঘ। আর এই এজেন্ডার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই এজেন্ডা পূরণে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক OCCRP মাধ্যম হিসেবে কাজ করছে বলেও অভিযোগ দলটির। বিজেপির আর অভিযোগ, OCCRPর নিবন্ধনগুলো ব্যবহার করছে রাহুল গান্ধীর কংগ্রেস। এসব নিবন্ধে আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে একতরফাভাবে লেখা হয়েছে বলে দাবি বিজেপির। এর মাধ্যমে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপির এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, মার্কিন সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা দেয়। তবে এই সহায়তা এই মিডিয়া সংস্থাগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত বা দিক নির্দেশনাকে প্রভাবিত করে না। অন্যদিকে OCCRP এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি স্বাধীন গণমাধ্যম সংস্থা, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। প্রথা ভেঙে ভারতের আগে চীন সফর করায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যমে। 2 থেকে 5 ডিসেম্বর সফর চলাকালে 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের কাজ শুরু সহ বেশ কয়েকটি বিষয়ে বৈঠক হয়। নেপালি প্রধানমন্ত্রীও বলেছেন, ভবিষ্যতে চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। নিজের শাসনামলে তৃতীয়বারের মতো চীন সফর করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এ সফরকে সফল ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেন তিনি। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 2 থেকে 5 ডিসেম্বর পেকিংয়ে অনুষ্ঠিত 4 দিনের সফরটি ছিল নেপালের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে চীন নেপাল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। নেপালের প্রধানমন্ত্রী জানান, চীন সফরের সময় তিনি বেশ গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন। এর মধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর আওতাধীন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ব্যাপারে আলোচনা হয়। BRI একটি বৈশ্বিক উন্নয়ন প্রোগ্রাম, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে সহায়ক। বিশ্বের অনেক দেশ এতে সম্মত হয়েছে এবং নেপালও এতে অংশগ্রহণ করেছে। এই চুক্তির অধীনে রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও উন্নয়ন খাত সহ বহু প্রকল্প বাস্তবায়িত হবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে একটি বাণিজ্যিক রুট এবং অবকাঠামো তৈরি হবে। কেপি শর্মা ওলি আরও জানান, 2017 সালে চুক্তি স্বাক্ষর হওয়া BRI প্রকল্প ছাড়াও চীনা কোম্পানির নির্মাণাধীন বেহেরি বাবাই সেচ প্রকল্প এ সফরের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। প্রকল্পটি 2024 সালের মধ্যে শেষ হবে এবং এটি নেপালের প্রথম আন্তঃনদী পানি স্থানান্তর প্রকল্প। সফরে চীন নেপাল সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কেপি শর্মা। এদিকে ভারতীয় গণমাধ্যমে নেপালি প্রধানমন্ত্রীর সফরের খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার হয়েছে। হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুর প্রতিবেদনে অলিকে চীনপন্থী নেতা হিসেবে উল্লেখ করা হয়। এমনকি এ সফরটিকে নেপাল ভারত সম্পর্কের পরিবর্তন হিসেবেও দেখছে গণমাধ্যমগুলো। নাদিম মারজান, সময় সংবাদ।
ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্য কার্যত ধস নেমেছে। এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করার কথা জানিয়েছেন তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্টে থাকছে বিস্তারিত। কলকাতার মার্কুই স্ট্রিটে রোজ ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় এই ভারতীয় ট্যাক্সি চালক। বাংলাদেশি পর্যটক না থাকায় টান পড়েছে তার পকেটেও। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুদেশই। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ, একই ভাষা, একই ঐতিহ্য, একই খাবার দাবার, সেখানে এইভাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। স্বাধীনতার পর হইতে থেকে 53 বছর আমরা খুব ভালোভাবে চলছি, মনেই হয় না বলে যে ইন্ডিয়া, মনে হয় না বাংলাদেশ, আমরা আসতে গেছি। এখন যদি আমরা ওইভাবে আসতে যাইতে পারি, আমি মনে করি উভয়েরই লাভ। 2023 সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়। আর এবার 5 আগস্টের পর হিসেবটা পুরোপুরি উল্টে গেছে। ভিসা না পাওয়ায় কলকাতায় আসছেন না বাংলাদেশিরা, আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো বাংলাদেশি পর্যটককে বয়কট নয়, বরং ভারতে এলে আতিথেয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে পরিস্থিতিটা উভয় দেশে চলছে সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, নানান সেটা গুজব না অরিজিনাল সেটাও আমরা, মিডিয়া ভালো জানে এটা। তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। মালদার যে ঘটনা ওটা একটা বিক্ষিপ্ত হতে পারে, বা বাংলাদেশের কিছু ঘটনা সেটা হতে পারে, সমস্ত বাংলাদেশি যে খারাপ হয়ে গেল বা তাদের আমরা অচ্ছুত করে দিলাম, ঢুকতে দেবো না, এই মানসিকতাটার পরিবর্তন দরকার। রেস্টুরেন্ট গুলো বাঙালিরা, আমাদের কলকাতার বাঙালিরা একটা অনুষ্ঠানে আসে, বাট বাংলাদেশি তো সবসময় খায়, তাই না? তো এই জায়গাটা একটা এফেক্ট করেছে, মানি এক্সচেঞ্জের এফেক্ট করেছে। আপনারা আসুন, আপনার ভাই আমি, আপনার ভাই আমরা ইন্ডিয়ান, সবাই আছি। আপনাদেরকে সেফ জায়গায় রাখা, সেফ ভাবে চলার দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারি। আসুন, পরিস্থিতি কোনো অস্বাভাবিক কিছু নেই। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে 5 থেকে 6,000 পর্যটক আসতেন কলকাতায়। এখন সংখ্যাটা নেমে এসেছে 2 থেকে 300-তে। মধ্য কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশি পর্যটকহীন, কার্যত অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সার্বভৌমত্বের ওপর আঘাত এলে কোনো ছাড় দেয়া হবে না বলে ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি আরও জানান, জাতীয় সরকার গঠনের কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। অন্তর্বর্তী সরকারকেই সমর্থন দিয়ে যাবেন তারা। এ সময় নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনার সমালোচনা করেন মির্জা ফখরুল। লন্ডনের রিজেন্ট লেক হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার বিকেলে এই অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সম্পর্ক, সমসাময়িক রাজনীতি, শেখ হাসিনা প্রসঙ্গ সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এই সময় যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। পাকিস্তানের দখলদারিত্ব থেকে বের হয়ে ভারতের অধীনে যাওয়া যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না। আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে সেটা আমরা কোন বিষয় দেব, আমরা পরিষ্কার করে বলেছি যে আমার ভেতরের আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেব। এখানে যদি কেউ আমাকে নির্দেশ করবে, বড়দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং আমাদের সিদ্ধান্তের সাথে স্বাধীন করেছি, সেই স্বাধীন করতে কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি, ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়।
জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করায় শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। এত যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলাদেশের ভালোবাসা ফেস করেন না কেন? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে চলে যান, আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে, লিভিং এ সাইড আর পার্টি। তার দলের সঙ্গে নেতা কর্মীদের কি অবস্থা আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন। জাতীয় সরকার গঠনে বিএনপি কোনো প্রস্তাব দেয়নি জানিয়ে তিনি বলেন, শুধু বিদেশিদের উপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জাতীয় সরকার গঠনের কোনো কথা আমরা বলি না, কারণ আমরা মনে করি যে এখন যে সরকারটা আছে, আমরা এটা মনে করি তাহলে জাতীয় সরকার ইচ্ছে ভালো কিছু হবে না, বরঞ্চ জাতীয় সরকার আসতে আরো বেশি সমস্যা তৈরি হবে। কিন্তু আমি যে কথা আগে বলতে পারি, কালচারটা একটা প্রবলেম আছে। কালচার যে ওল্ড পলিটিক্যাল পার্টি ডোন্ট ট্রাস্ট ইচ আদার। এখন যদি আমরা সবাই মিলে একটা সরকার গঠন তো করতেই পারবেন না, যদি করেন সেটাকে আমরা ইফেক্টিভ করতে পারবো না, কার্যকর করতে পারবো না, সেই কারণে ওই প্রস্তাব আমাদের। মির্জা ফখরুল জানান, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। চলতি বছরের স্পন্সর ভিসায় আরও 1,10,000 শ্রমিকের কোটা বাড়িয়েছে ইতালি সরকার। তবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের কথাও বলা হয়েছে নতুন এই আইনে। এছাড়া রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আইন করে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসায় 4,52,000 শ্রমিক নিচ্ছে ইতালি। এরই মধ্যে দেশটিতে প্রবেশ করেছে বাংলাদেশি সহ অনেকেই। চলতি বছর স্পন্সর ভিসায় দ্বিতীয়বারের মতো কোটা বাড়িয়েছে সরকার। আইনটির অনুমোদন দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট। এই আইনে নতুন করে 1,10,000 শ্রমিক আনার সুযোগ রেখেছে সরকার। এর মধ্যে 47,000 কৃষিকাজে এবং বাকিরা আসবেন পর্যটন ও হোটেল ব্যবসা খাতে। তবে বাংলাদেশ সহ 3 দেশের নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত আইন আকারে অনুমোদন করেছে সরকার। তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। বাংলাদেশিদের আবেদনের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কন্ট্রোল করে, কারণ বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণা হচ্ছে, বিশেষ করে মালিকের অজান্তে বিভিন্ন অ্যাপ্লিকেশন করা হয়। এবার কিন্তু এই বিষয়গুলো আরো কঠিনভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে তার কনসেন্স ও তার অনুমতি সাপেক্ষে যেন আবেদন করা হয়। এই বছর যারা স্পন্সর ভিসার জন্য আবেদন করবেন তারা আপনজন ছাড়া টাকা লেনদেন করবেন না এবং দালালের খপ্পর থেকে বিরত থাকবেন। নতুন এই আইনে পারিবারিক ভিসায় আসার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া স্পন্সর ভিসা কোনো কারণে বাতিল করা হলে তা মালিক পক্ষকে জানানো হবে না বলেও আইনে বলা আছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। পর্যটন মৌসুমে বাংলাদেশি পর্যটক না থাকায় বিপাকে সংযুক্ত আরব আমিরাতের হাজার হাজার প্রবাসী ব্যবসায়ী। ভিসা জটিলতায় বাংলাদেশ থেকে পর্যটক যাওয়া বন্ধ থাকায় ক্ষতির মুখে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশিদের অপরাধ প্রবণতার কারণেই এই পরিস্থিতি বলে মনে করেন অনেকে। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। শীতের এই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সংযুক্ত আরব আমিরাত। হাজার হাজার বিদেশি পর্যটকদের আগমনে যেন তিল ধরনের ঠাঁই নেই দুবাইয়ের আবাসিক হোটেলগুলোতে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে যেন পাল্টে গেছে আরব আমিরাতের দৃশ্যপট। পর্যটকদের আকৃষ্ট করতে দুবাই ফেস্টিভাল সহ নানা অঞ্চলে বিক্রি হচ্ছে লটারি। কোথাও কোথাও আবার কোটি টাকার গাড়ি ও গোল্ডের উপহার মিলছে প্রতিদিন। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, ফুজিরা অঞ্চলে বিলাসবহুল শপিং মলগুলোতে ভিড় করছেন লাখ লাখ বিদেশি পর্যটক। আমরা এটার জন্য নতুন নতুন আমরা অফারও আমাদের অলরেডি শোরুমগুলোতে আমরা উইকলি আমরা কিছু অফার আমরা দিয়ে থাকি কাস্টমার জন্য। দুবাই ফেস্টিভ্যাল টাইমে জেন্টাল পার্কের পক্ষ থেকে সবাইকে আমরা একটা সেলের উপরে ডিসকাউন্ট এখন কারেন্টলি চলছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সামনে আরও অ্যাট্রাকটিভ আসবে। দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন পণ্যের উপর মূল্য ছাড়। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্যে দিচ্ছে মূল্য ছাড়। ভিসা জটিলতার কারণে দেশটিতে ঘুরতে যেতে পারছে না বাংলাদেশি পর্যটক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন
ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আমাদের একটা লক্ষ্য ছিল কি পরিমাণে আমরা বিজনেস করব, সেবা দিব, কিন্তু এবার বাংলাদেশিদের ভিজিট সহ অন্যান্য ভিসা বন্ধ থাকার কারণে এবার সেই লক্ষ্যটা আমাদের পূরণ হয়নি। আমি বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি রিকোয়েস্ট করব, আমাদের যে ভিসা প্রণয়ন সিস্টেমটা বর্তমানে বন্ধ আছে, যার কারণে আমাদের এখানের ইউই বিজনেস বলেন, ট্যুরিজম বলেন, সবকিছু এখন নিচের দিকে আছে। সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের ক্ষেত্রে সবসময় উদার নীতি ও বন্ধুসুলভ আচরণ করে থাকে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু অসাধু চক্র ও প্রবাসীদের অপরাধ প্রবণতার কারণে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ায় বন্ধ রয়েছে ভিসা দেয়া। এতে জনশক্তি রপ্তানিতেও দেখা দিয়েছে বিরূপ প্রভাব। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আপাতত অভিশংসন এড়ালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা অভিশংসনের ভোট বয়কট করলে অভিশংসন থেকে রক্ষা পান তিনি। এর প্রতিবাদে রাজপথে নেমে আসেন হাজার হাজার বিক্ষুব্ধ দক্ষিণ কোরীয়। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসনের প্রত্যাশায় পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে হাজার হাজার দক্ষিণ কোরীয়। তবে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এই বিক্ষোভকারীরা, কেননা অভিশংসনের প্রস্তাব পার্লামেন্টে গ্রহণ করা হয়নি। দেশকে রক্ষা করার চেষ্টা করছে মানুষ, কিন্তু জনগণের প্রতিনিধিত্বকারী আইন প্রণেতারা তা করছেন না। এ যেন এক করুণ পরিস্থিতি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সামনে রক্ষা কবচ হয়ে দাঁড়ালো তার দল পিপল পাওয়ার পার্টি। স্থানীয় সময় শনিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইউনের অভিশংসনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তবে শেষ মুহূর্তে এ ভোট বর্জন করেন ক্ষমতাসীন দলের সদস্যরা, যার ফলে ক্ষমতা হারানো থেকে বেঁচে যান ইউন। মাত্র 5 ভোটের অভাবে অভিশংসনের প্রস্তাব পাশ হয়নি বলে জানান পার্লামেন্টের স্পিকার। ইউনের বিরুদ্ধে 195টি ভোট পড়ে। প্রয়োজনীয় 2/3 ভোট অর্থাৎ 200 ভোট না হওয়ায় প্রস্তাবটি গৃহীত হয়নি। শনিবারের ভোট বর্জন করলেও পিপিপি প্রধান জানান খুব শিগগিরই ক্ষমতা ছেড়ে দেবেন ইউন। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। মেক্সিকো সিটির লা সোলেদাদ স্কয়ারে শরণার্থী শিবিরে বাস করা যুক্তরাষ্ট্রগামী অভিবাসীরা প্রচণ্ড ঠান্ডার কারণে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। শিশুসহ অনেকেই ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছেন। মৌলিক চাহিদা পূরণের জন্য দাতব্য সংস্থার সহায়তার উপর নির্ভরশীল তারা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রচেষ্টায় সীমান্তের শরণার্থী শিবিরে উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। মেক্সিকো সিটির অস্থায়ী শরণার্থী শিবিরে রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, যা অভিবাসীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁবুতে আশ্রয় নেওয়া অনেকেই ঠান্ডাজনিত অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। মৌলিক প্রয়োজন মেটানোর জন্য দাতব্য সংস্থার সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে। শরণার্থী শিবিরের বাসিন্দারা প্লাস্টিকের ব্যাগ ও কার্ডবোর্ডের টুকরো দিয়ে তৈরি তাঁবুতে বসবাস করছেন, যা প্রচণ্ড ঠান্ডা থেকে সুরক্ষা দিতে সক্ষম নয়। দাতব্য সংস্থার মাধ্যমে বিতরণ করা কম্বল, গরম কাপড় ও জুতা দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। তাঁবুতে ঠান্ডার কারণে 5টি কম্বল দিয়ে নিজেদের ঢেকে রাখতে হচ্ছে। শিশুদের গরম রাখতে অনেক চেষ্টা করতে হচ্ছে। চারপাশে সর্দি কাশি ছড়িয়ে পড়েছে। ঠান্ডার কারণে শিশুরা ফ্লুতে আক্রান্ত হচ্ছে, যা আমাদের কষ্টকে আরো বাড়িয়ে তুলছে। অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের কঠোর চ্যালেঞ্জ নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে ভেনেজুয়েলা থেকে আসা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পরিবারগুলো শঙ্কায় দিন কাটাচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও আশ্রয় প্রার্থী হওয়ার প্রক্রিয়া সীমিত হওয়ার শঙ্কা তাদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্থায়ী শিবিরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে মেক্সিকোতে আটকে রয়েছেন এবং প্রচণ্ড শীতে মানবিক সংকটের মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের স্বপ্ন পূরণের অপেক্ষায় তাদের দুর্ভোগ কেবলই বাড়ছে। ইয়াসির মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বড়দিনকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে সাজ রব। উৎসব মুখর পরিবেশে প্রস্তুতি চলছে বিভিন্ন দেশে। ভ্যাটিকান সিটিতে সজ্জিত হয়েছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি। যুক্তরাষ্ট্রের মিশিগানে স্কুল শিক্ষার্থীরা তৈরি করেছে এক অভিনব সিঙ্গিং ক্রিসমাস ট্রি এবং নিউ ইয়র্কে রকফেলার সেন্টারের আলোকসজ্জিত ক্রিসমাস ট্রি সবাইকে মুগ্ধ করেছে। হাঙ্গেরিতে উৎসবের আমেজে আয়োজন করা হচ্ছে এক অসাধারণ সান্তা ডগ ওয়াক।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান ভ্যাটিকান সিটির চারদিকে সাজ রব। সেন্ট পিটার স্কয়ারে উন্মোচিত হয়েছে 29 মিটার উচ্চতার একটি বর্ণিল ক্রিসমাস ট্রি ও বিভিন্ন মূর্তি। এবছর বড়দিনের আয়োজন বিশেষভাবে করা হয়েছে কারণ এটি জুবিলি বর্ষের সূচনা, যেখানে লাখো তীর্থযাত্রীর ভ্যাটিকানে আসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানের এক স্কুলের শিক্ষার্থীরা অভিনব এক পরিবেশনার মাধ্যমে বড়দিন উদযাপন করছে। দূর থেকে দেখতে ক্রিসমাস ট্রি মনে হলেও বাস্তবে এটি একটি মঞ্চ। শিক্ষার্থীরা এই 67 ফুট উঁচু ক্রিসমাস ট্রি আকৃতির মঞ্চে দাঁড়িয়ে গাইছে বড়দিনের গান। এই অভিনব সিঙ্গিং ক্রিসমাস ট্রিতে 15টি স্তরে অংশ নিচ্ছেন 180 শিক্ষার্থী। পাশাপাশি রয়েছে 50 জনের একটি অর্কেস্ট্রা। মঞ্চটি সাজানো হয়েছে 25,000 LED লাইট ও 5,200 ফুট গাছের শাখা দিয়ে। নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে বরাবরের মতো আলো দিয়ে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি। 74 ফুট উচ্চতার এই নরওয়ে স্প্রুস গাছটি এসেছে ম্যাসাচুসেটস থেকে। বহু বছর ধরে চলে আসা এই ঐতিহ্য নিউ ইয়র্কবাসী ও পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। এদিকে ভিন্নধর্মী আয়োজন দেখা গেছে হাঙ্গেরিতে। রাজধানী বুদাপেস্টে আয়োজন করা হয় প্রথম সান্তা ডগ ওয়াক। শতাধিক কুকুর ও তাদের মালিকরা বড়দিনের থিমে সেজে অংশ নেন এই হাঁটায়। শহরের কেন্দ্রীয় পার্কে এই আয়োজন উৎসবের নতুন মাত্রা যোগ করেছে। আয়োজকরা জানিয়েছেন এটি শুধু কুকুরদের জন্য বিনোদন নয়, বরং মালিকদেরও সামাজিক সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অভিযোগ বিজেপির। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়ের।